হ্যালো 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 ফিউচার টপার, আজকে আমরা কী নিয়ে চলে এসেছি? আজকে আমরা সেমিস্টার 3 দ্রবণ চ্যাপ্টারটা যেটা রয়েছে সেইটা আমরা আজকে ওয়ান শটে কমপ্লিট করব, ঠিক আছে? সো শুরু করা যাক। দেখো, প্রথমে টপিক যেগুলো রয়েছে সেই সব টপিক আমরা কমপ্লিট করব যাতে তোমাদের পুরো চ্যাপ্টারটা কনসেপ্ট ক্লিয়ার হয়, ঠিক আছে? সব কিছু থাকবে এই ভিডিওতে। তোমরা এই চ্যাপ্টারটাকে সব থেকে কম টাইমের মধ্যে যদি শেষ করতে চাও তাহলে এই ভিডিওটা তোমরা একবার দেখে নাও, তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। পুরো চ্যাপ্টারটা আমি তোমাদের একদম লাইন বাই লাইন বোঝাবো, ঠিক আছে? সো দেখো, প্রথমে আমি দ্রবণ কী রয়েছে আর তার প্রকারভেদ, এইটা নিয়ে আমাদের টপিকটা। সো সব থেকে প্রথমে আমি একটা জিনিস ড্র করে নিই, তারপরে আমি তোমাদের বোঝাচ্ছি, তাহলে কী হবে না, তোমরা এইটা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? দাঁড়াও, এইটাকে আগে মুছে ফেলি। একটা আমি বক্স ড্র করলাম, বক্সের ভিতরে আমি কি করছি না, আমি জল দিচ্ছি, জল, ঠিক আছে? এইটা আমাদের জল। এর সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, দেখে নাও। এটা একটু থিকনেসটা বড় করে নিই, ঠিক আছে? এর সঙ্গে আমি অ্যাড করছি কয়েকটা চিনির দানা, ঠিক আছে? এইবার আমি এইটাকে আবার বক্সটাতে অ্যাড করে দিচ্ছি। এইখানে বক্সটা ড্র করলাম, জল রয়েছে, ঠিক আছে? একবার বুঝো, তাহলে তোমাদের এই যে তোমরা পুরো জীবন ভুলতে পারবে না এটা, ঠিক আছে? তোমরা যদি চেষ্টাও করো তাও ভুলতে পারবে না, এমনভাবে তোমাদের বোঝাবো, ঠিক আছে? তারপরে দেখো, এইবার আমি তোমাদের এক এক করে বলছি। তাহলে এই যে জল এইটা হচ্ছে আমাদের জল, এইটা হচ্ছে আমাদের চিনি। এখন ধরে নাও চিনির দানা, কারণ চিনির দানা সাদা কালার হয়, তুমি বলবে কমলা কালার কী করে হতে পারে, ঠিক আছে? তো এখানে এটাকে ধরে নাও এটা চিনি, এই যে এগুলো রয়েছে চিনি, ঠিক আছে? আর এইটা জল, চিনি আর জল মিশিয়ে আমরা কী পেলাম? শরবত, অর্থাৎ চিনি জল। তো আমি এখানে লিখে দিই চিনি জল। তো আমাকে এখান থেকে একটা জিনিস তোমাকে বলতে হবে যে আমি যখন জলে চিনি মেশালাম তখন আমি যেটা পেলাম সেটা কি আমাদের, দেখো সেইটাই আমাদের দ্রবণ। এখানে জল যখন আমি চিনির সাথে মেশালাম তখন দুটো মিশ্রণ মিশিয়ে আমি একটা মিশ্রণ বানালাম, যেটা একটা সমসত্ব মিশ্রণ, সেই চিনির জলটা। তাহলে চিনির জল আমাদের কাছে কী হয়ে গেল? একটা দ্রবণ। তাহলে এখান থেকে এবার আমরা দ্রবণের একবার সংজ্ঞাটা একবার আমরা পড়ে নিই, দ্রবণে কী বলা হয়েছে, তারপরে আমরা এগোচ্ছি তারপরেতে, ঠিক আছে? দেখো, আমাদের বলেছে যে দ্রবণ কি না দুই বা ততোধিক পদার্থের সমসত্র, যেটাকে আমরা হোমোজিনিয়াস বলি, সেই মিশ্রণটাকে বলা হয় দ্রবণ। যেটা আমরা এখনই দেখলাম, এখানে দেখতেই পাচ্ছ যে জল আর চিনি আমরা মিশিয়ে চিনি জল পেলাম, যেটা দ্রবণ, মানে দুটো পদার্থের মিশ্রণ। এবার দুই থেকে অধিকও হতে পারে, ধরুন আমরা জল দিলাম, চিনি দিলাম, তার সাথে লবণও দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের কী হয়ে গেল? একটা দ্রবণ বনে গেল। এইবার দেখো তারপরে, এবং একটা জিনিস তোমাদের মাথায় রাখতে বলবো যে এগুলোর একটু ইংলিশ টার্মটা একটু মনে রাখবে, তোমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে? দ্রবণকে আমরা কী বলি? দ্রবণকে আমরা বলি সলিউশন, ঠিক আছে? ইংরেজিতে দ্রবণকে বলা হয় সলিউশন। তো এইটুকুটা তোমরা মাথায় রাখবে। আমি তিনটে বলবো, দ্রবণকে সলিউশন, এইবার যেটা আসবো সেইটারও ইংরেজি টার্মটা একটুকু মাথায় রাখার চেষ্টা করো, তাহলে তোমরা ভালোভাবে এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে পারবে। এবার চলে আসবো যে দ্রাবক জিনিসটা কী। এই যে দ্রাবক, যাকে আমরা সলভেন্ট বলি, যে পদার্থ অধিক পরিমাণে থাকে, তাহলে এইখানে আমাকে বলো চিনি আর জলের মধ্যে কোনটা আমরা বেশি পরিমাণে দিই? জল। তাহলে জল আমাদের কী হয়ে গেল? জল আমাদের দ্রাবক। কিন্তু সব সময় মাথায় রাখবে, আমি তোমাদের বলছি ইংরেজি টার্মটা মনে রাখতে, তার মানে কি? সলভেন্ট। দ্রাবক মানে সলভেন্ট, ঠিক আছে? আবার তারপরে রয়েছে দ্রাব্য। দেখো, দ্রাব্য মানে সলিউট, সেইটা কি? যে পদার্থ কম পরিমাণে থাকে। তাহলে দ্রাব্য এখানে কি? চিনি আমাদের হয়ে গেল দ্রাব্য, ঠিক আছে? তাহলে দেখো, একটা সহজে আমরা বুঝলাম যে দুই বা ততোধিক পদার্থের সমসত্র মিশ্রণকে আমরা দ্রবণ বলি, যেটা আমরা এখনই দেখলাম, জল আর চিনি মিশিয়ে আমরা চিনি জল পেলাম। দ্রাবক কি? যে পদার্থ অধিক পরিমাণে থাকে তাকে দ্রাবক বলা হয়, যেমন এখানে জল, যেটাকে আমরা ইংরেজি কী বলছি? সলভেন্ট, ঠিক আছে? আর দ্রব্য কি? যেটা কম পরিমাণে থাকে, অর্থাৎ চিনি। এখানে আমরা যেটা দেখলাম সেই হিসাবে দ্রব্য হচ্ছে চিনি, অর্থাৎ সলিউট। তাহলে দ্রবণ মানে সলিউশন, দ্রাবক মানে সলভেন্ট, দ্রব্য মানে সলিউট। এই তিনটে যেটা ইংরেজি টার্ম বললাম, এই তিনটে টার্ম ভিডিওটাকে পজ করে একবার খাতায় লিখে দাও, তাহলে তোমাদের পুরো চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হবে। দেখো, আমি এটা তোমাদের বলতে চাইছি কারণ এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে? আবার একটা শুরুর আগেই বলে দিই যে দ্রাবককে আমি পুরো চ্যাপ্টারে এ নামে প্রকাশ করব। এ নামে যখনই আমি কোনো প্রকাশ করছি তার মানে সেটা আমি দ্রাবককে প্রকাশ করছি, ঠিক আছে? আবার বি দিয়ে আমি দ্রাব্য অর্থাৎ সলিউটকে প্রকাশ করব। এ মানে সবসময় মনে রাখবে আমি সলভেন্টকে প্রকাশ করছি। এই পুরো ওয়ান শটে আমি এ যখনই বলবো সলভেন্ট, বি যখনই বলবো সলিউট, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখো, সলিউট মানে দ্রব্য,
আমি বললাম ইংরেজি টার্মগুলো একবার মনে করে নিলে, ঠিক আছে। এইবার চলে আসো, দেখো একটা উদাহরণ দেওয়া রয়েছে, যেটা আমি দিলাম একটু আগে, জল। এখানে লবণের জলে দেওয়া হয়েছে, যেমন জল এখানে দ্রাবক। দ্রাবক মানে কি, আরেকবার বললাম, দ্রাবক মানে সলভেন্ট। এই জায়গাটা মনে রাখতে বলছি, ঠিক আছে। লবণ কি, দ্রব্য মানে কি সলিউট। কারণ তোমরা যখন কোয়েশ্চেন অ্যান্সার করবে তখন তোমাদের সুবিধাটা বুঝতে পারবে যে তোমরা এটা কতটা তোমাদের হেল্প করবে, ঠিক আছে। এইবার দেখো কয়েকটা উদাহরণ রয়েছে দ্রব্য দ্রাবকের উদাহরণ। গ্যাস যদি রয়েছে তাহলে বায়ু, গ্যাস তরলে সোডা জল অর্থাৎ জলে CO2, তরল অ্যালকোহল জলে, কঠিন তরল লবণ জলে, ঠিক আছে। সো এইটা আমাদের দ্রবণতার প্রকারভেদে শেষ হয়ে গেল। এইবার চলে আসো আমরা নেক্সটে কী রয়েছে, আমাদের ঘনত্ব প্রকাশের যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। আর একটা জিনিস বলে রাখি, কোয়েশ্চেন এখান থেকে অনেক হয়, ঠিক আছে। এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়। আমি এর একটা ভিডিও আনবো কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের, কারণ এটা আমি ওয়ান শটে অত কোয়েশ্চেন আমি করাতে পারবো না, কিন্তু এর একটা পারফেক্ট ভিডিও আসবে যেখানে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করাবো। সেইটা মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মধ্যে হবে। 1-2 ঘন্টার সেই কোয়েশ্চেন অ্যান্সার আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবো, ঠিক আছে। দেখো এবার চলে আসো ভর শতকরা যেটা রয়েছে সেটাকে দেখো পার্সেন্টেজ W/W লেখা হয়, মানে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট, ঠিক আছে। এইটার মানে হচ্ছে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট। এইবার দেখো সংজ্ঞাটা একবার পড়ে নাও। দ্রবণের 100 গ্রামে উপস্থিত দ্রব্যের ভরের পরিমাণকে ভর শতকরা বলে। আমি একটু বুঝিয়ে বলছি। ধরে নাও রয়েছে, আমি একটু বুঝিয়ে বলছি, একটু মাথায় রাখো। 20% ওয়েট বাই ওয়েট H2SO4। এর মানেটা একবার মনে রাখো। আমি যা বলছি একবার মাথায় রাখো, এটাকে ভুলবে না কবো, ঠিক আছে। অর্থাৎ এই যে এই H2SO4 20% রয়েছে, কোথায় রয়েছে H2SO4 20%, এইটা একবার কোশ্চেন করবে নিজেকে। তাহলে তুমি যখন করবে তখন দেখতে পাবে যে 20 গ্রাম এই যে H2SO4 সেটা কি দ্রব্য মানে কি সলিউট, মানে 20 গ্রাম সলিউট। আমি দেখো ইংরেজিতে লিখছি, তার জন্য বলেছি মনে রাখতে। 20 গ্রাম সলিউট রয়েছে কিসে, 100 গ্রাম সলিউশন, ঠিক আছে। 100 গ্রাম সলিউশনে রয়েছে, এইরকমভাবে এটা মাথায় রাখবে। তাহলে দেখো এর একটা আমি সূত্র বানিয়ে দিচ্ছি। আমাদের দ্রবণে যেটা 100 গ্রামে উপস্থিত দ্রব্যের ভরের পরিমাণকে ভর শতকরা বলে। দেখো দ্রবণ 100 গ্রামে দ্রব্য কত রয়েছে, 20 গ্রাম। তাহলে সেটাকে আমরা কী বললাম, 20% ওয়েট বাই ওয়েট, ঠিক আছে। তাহলে পার্সেন্ট ওয়েট বাই ওয়েট মানে কি, দ্রব্যের ভর বাই দ্রবণের মোট ভর ইন্টু 100। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এখানে এগুলোকে গ্রামে রাখতে হয়, ঠিক আছে। এটাও গ্রাম। এবার চলে আসো আমাদের কি রয়েছে না, ভর আয়তন শতকরা কী রয়েছে, পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম। তাহলে সংজ্ঞাটা কী হবে, দ্রবণের 100 মিলিলিটারে উপস্থিত দ্রব্যের ভরের পরিমাণকে ভর আয়তন শতকরা বলে। মানে যদি আমি এখানেও বলি, একবার মন দিয়ে শোনো, 20% ওয়েট বাই ভলিউম H2SO4 বলি, তাহলে তুমি কি বলবে, তুমি বলবে যে 20 গ্রাম H2SO4 রয়েছে কিসের মধ্যে, 100 মিলিলিটার দ্রবণে। তাহলে এর যেটা সূত্র সেটা কী হয়ে যাবে না, পার্সেন্টেজ ওয়েট বাই ভলিউম হয়ে যাবে, দ্রব্যের ভর গ্রামে, দ্রবণের আয়তন মিলিলিটারে ইন্টু 100। দেখো এবার চলে আসো আমরা তৃতীয় নম্বরে কী রয়েছে না, আয়তন শতকরা অর্থাৎ পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম। এবার আরেকবার সেম এক্সাম্পল দিচ্ছি, 20% H2SO4 পার্সেন্টেজ ভলিউম বাই ভলিউম লিখিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 20% ভলিউম বাই ভলিউম H2SO4 মানে কি, মানে রয়েছে যে 20 ml। দেখো এখানে উপরেরটাও ভলিউম, তার জন্য 20 ml কথার মধ্যে রয়েছে 100 ml, আমি আবার ভুল করে লিখে দিলাম, 100 ml সলিউশনে। আর 20 ml কী বটে, সলিউট মানে কি, দ্রব্য, ঠিক আছে। 20 ml দ্রব্য রয়েছে, 100 ml সলিউশনে, ঠিক আছে। তাহলে দেখো ওই জিনিসটাতে সংজ্ঞাতে আমি বাংলাতে লিখেছি, দ্রবণের 100 মিলিলিটারে উপস্থিত দ্রব্যের আয়তনের পরিমাণকে আয়তন শতকরা বলে। যেমন পার্সেন্টেজ ভলিউম বা ভলিউমের সূত্রটা হচ্ছে দ্রবণের আয়তন বাই দ্রব্যের আয়তন বাই দ্রবণের আয়তন ইন্টু 100। কিন্তু একটু আয়তনগুলো সব মিলিলিটারে থাকবে, এখানেও মিলিলিটার, ঠিক আছে। এইবার চলে আসো মোলারিটি। দেখো এইখান থেকে অনেক কোয়েশ্চেন আছে মোলারিটি থেকে, তো একবার ভালো করে বুঝবো। মোলারিটিকে আমরা বড় হাতের M দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। বড় হাতের M দ্বারা প্রকাশ করি মোলারিটিকে। দেখো মোলারিটির সংজ্ঞাটা একবার দেখে নাও, প্রতি লিটার দ্রবণে উপস্থিত দ্রব্যের মোল সংখ্যাকে মোলারিটি বলা হয়। তাহলে মোলারিটি কি, দ্রবণের মোল সংখ্যা।
বাই দ্রবণের আয়তন, কিন্তু লিটারে। এই জিনিসটা মনে রাখবে, মাথায় রাখবে এই জিনিসটা, যে দ্রবণের মোল সংখ্যা বাই দ্রবণের দ্রব্যের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন, ঠিক আছে। একটা আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের কী হবে না, মাথায় ভালোভাবে ঢুকবে, ঠিক আছে। ধরে নাও আমি বললাম যে চিনি জলের যে সংখ্যাটা দিয়েছি সেইটার থেকেই বলছি। চিনি জল তোমরা তো একটু আগেই দেখলে কী ছিল, ঠিক আছে। চিনি জলে চিনি রয়েছে 20 গ্রাম, ঠিক আছে। তাহলে এর মোলারিটি বলো, এর মোলারিটি কত জিজ্ঞাসা করা হলো। ধরে নাও জিজ্ঞাসা করা হলো মোলারিটি কত, তাহলে তুমি কীভাবে এর অ্যান্সার দিবে, মোলারিটি কত। তাহলে যেহেতু চিনি জলটা আমাদের সলিউশন মানে দ্রবণ, তাহলে চিনি জলের আমাদের আবার বলা রয়েছে যে 1 লিটারেই বলা রয়েছে, ধরে নাও 1 লিটারেই বলা রয়েছে, তাহলে তোমরা মোলারিটি সমান কী লিখবে, মোল সংখ্যা কার, দ্রব্যের মোল সংখ্যা মানে অ্যান অফ সলিউট, দ্রব্যের মোল সংখ্যা বাই আমাদের যে আয়তন কার হবে, এই যে আমাদের সলিউশনের আয়তন, যেটা আমরা কিসে লিখব, ভলিউম অফ সলিউশন ইন লিটার, ঠিক আছে। তাহলে তোমরা সলিউটের মোল কী করে বার করবে, মোল বার করার সূত্র হচ্ছে ওয়েট বাই মলিকুলার ওয়েট, ঠিক আছে। তাহলে এখানে 20 গ্রাম বলা হয়েছে, আবার চিনির মলিকুলার ওয়েট তোমরা জানো, সেটা লিখে দিবে বাই ভলিউম অফ সলিউট, 1 লিটার বলা হচ্ছে, তাহলে যেটা আসবে সেইটাই এর মোলারিটি। তোমরা এটা আমাকে কমেন্টে বলবে কী আসছে, ঠিক আছে। এইবার দেখো আরেকটা জিনিস রয়েছে যে তাপমাত্রা পরিবর্তিত হলে মোলারিটি পরিবর্তিত হয়, কারণ আয়তন পরিবর্তিত হয়। আমি আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে সূত্রগুলো তোমরা দেখছো, যেখানে তোমরা ভলিউম টার্মটা দেখতে পাচ্ছ অর্থাৎ আয়তন, সেখানে কী হবে না, টেম্পারেচার মানে তাপমাত্রা নির্ভরশীল হবে, আর যেখানে থাকবে না সেখানে তাপমাত্রা নির্ভরশীল হবে না। দেখো এবার চলে আসো, দেখো এবার কী রয়েছে, মোলালিটি। এটা কি না, মোলারিটি ছিল যেটা আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করতেছিলাম, মোলালিটিকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। মোলালিটি কি না, প্রতি কেজি দ্রাবকে, মাথায় রাখবে, উপস্থিত দ্রব্যের মোল সংখ্যাকে মোলারিটি বলি, মোলালিটি বলি। তাহলে মোলালিটি ক্ষেত্রে কী হয় না, দেখো দ্রব্যের মোল সংখ্যা যেটা আমরা মোলারিটিতেও ছিল, মোলারিটিতেও দ্রব্যের মোল সংখ্যা উপরে ছিল, কিন্তু নিচে কী ছিল না, দ্রবণের আয়তন ছিল লিটারে, কিন্তু এখানে দ্রবণও নয়, দ্রাবকের ভর অর্থাৎ সলভেন্টের ভর কিসে, কেজিতে রয়েছে, ঠিক আছে। তাহলে আমি একটু ছোট করে লিখে দিই, মোলারিটি সমান মোল অফ কার, সলিউটের মোল সংখ্যা বাই ওয়েট অফ কার, সলভেন্টের ওয়েট কিন্তু কিসে, কেজিতে রয়েছে, ঠিক আছে, এইটা কেজিতে। এইবার দেখো তাপমাত্রা পরিবর্তিত হলে মোলালিটি পরিবর্তিত হয় না, কারণ ভর অপরিবর্তিত থাকে। অবশ্যই আমি তোমাদের বললাম যে এখানে ভলিউম টার্মটা অর্থাৎ আয়তন টার্মটা নেই, তাই আমাদের তাপমাত্রার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ তাপমাত্রার উপরে নির্ভরশীল নয়, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট, দেখো ফর্ম্যালিটি। এটা অবশ্য তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয় ফর্ম্যালিটিটা, তাও একবার বলে দিয়ে রাখছি, ঠিক আছে। প্রতি লিটার দ্রবণে উপস্থিত দ্রব্যের গ্রাম ফর্মুলা ভরের সংখ্যাকে ফর্ম্যালিটি বলা হয়। দেখো ফর্ম্যালিটির সূত্রটা দেখো, উপরে দেখো কি রয়েছে, দ্রব্যের গ্রাম ফর্মুলা ভর সংখ্যা বাই দ্রবণের আয়তন লিটারে, কিন্তু হ্যাঁ মাথায় রাখবে ফর্ম্যালিটি সাধারণত আয়নীয় যৌগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন NaCl। দেখো এই কোয়েশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন, দেখো নর্ম্যালিটি। দেখো এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, এই দুটো বাদ দিয়ে বাকি যতগুলো করেছি সব ইম্পর্টেন্ট আছে, নর্ম্যালিটি অত সহজে আসে না, ঠিক আছে। দেখো প্রতি লিটার দ্রবণে উপস্থিত দ্রব্যের সমতুল্য অর্থাৎ ইকুইভ্যালেন্ট সংখ্যাকে নর্ম্যালিটি বলে। নর্ম্যালিটি সমান কী হয় না, দ্রবণের সমতুল্য সংখ্যা, উপরে দেখো দ্রব্যের সমতুল্য সংখ্যা, উপরে দ্রব্যের সমতুল্য সংখ্যা, নিচে দ্রবণের আয়তন কিন্তু লিটারে, এইটা মাথায় রাখবে, ঠিক আছে, মাথায় রাখবে। কিন্তু এছাড়াও আমরা কখনো প্রকাশ করি নর্ম্যালিটি সমান মোলারিটি ইন্টু অ্যান ফ্যাক্টর। দেখো বড় হাতের এম মানে মোলারিটি, নর্ম্যালিটিকে অ্যান দ্বারা প্রকাশ করি, নর্ম্যালিটি সমান বড় হাতের এম মানে মোলারিটি ইন্টু অ্যান ফ্যাক্টর। এটা অ্যাসিড বেস আর রেডক্স রিঅ্যাকশন বিক্রিয়ায় বেশি ব্যবহৃত, ঠিক আছে। এখানে আমাদের এই চ্যাপ্টারে অতটা ইউজ নেই, কিন্তু মোল ভগ্নাংশ আমাদের অনেক ইউজে রয়েছে। ওকে, মোল ভগ্নাংশকে আমরা এই যে কাই দ্বারা প্রকাশ করি, কাই কোনটা, এইটাকে আবার অনেকে 100 বলে, কিন্তু এটার আসল নাম রয়েছে কাই, ঠিক আছে। দেখো কি রয়েছে, দ্রবণে কোনো একটি উপাদানের মোল সংখ্যা ও তার মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলা হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ভালো করে মাথায় রাখো। আমি বলছি যে কাই অফ এ মানে মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন এ এর কত হবে। এ মানে কি, মাথায় রাখো, এ মানে আমি কি বলেছি, সলভেন্ট, ঠিক আছে। তো আমি ধরে নাও এ রয়েছে আমাদের কাছে 5 মোল আর বি রয়েছে আমাদের কাছে 2 মোল। তো এখানে এ আমি বললাম 5 মোল, বি বললাম 2 মোল, ঠিক আছে। তাহলে মোল ফ্র্যাকশন অফ এ মানে মোল ভগ্নাংশ এ কত হয়ে যাবে, মোল ভগ্নাংশ এ মানে এ এর মোল কত 5,
আর টোটাল মোল কত, এ আর বি এর মিলে বলো, 5 আর 2 কত, 7। তাহলে এটার ফর্মুলাটা তোমরা কীভাবে লিখবে, যে মোল ভগ্নাংশ অফ এ মানে মোল ফ্র্যাকশন অফ এ সমান মোল সংখ্যা এর আর মোল সংখ্যা এর প্লাস বি এর, অর্থাৎ টোটাল মোলটা, সেইটাই আমি সংখ্যার আকারে একবার বলে দিচ্ছি। দেখো, দ্রবণে কোনো একটি উপাদানের মোল সংখ্যা এবং তার মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। তাহলে দেখো এখানে সেম জিনিসটাই রয়েছে, কাই এ মানে কি এর মোল সংখ্যা বাই দ্রবণের মোট মোল সংখ্যা, ঠিক আছে, মোট মোল সংখ্যা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, কাই এ কাই বি সমান 1 হয়, মানে যে দুটো মোল সংখ্যা বার করবে মোল ফ্র্যাকশন, সেই দুটো এক হবে। এটা এই জিনিসটা মাথায় রাখবে, কারণ এর থেকে অনেক কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এটা আমি স্টার দিয়ে রাখলাম 2-3টা, এটা থেকে অনেক কোয়েশ্চেন আসবে, সেটাকে মাথায় রাখবে। এবার চলে আসি আমরা নেক্সট পিপিএম, ঠিক আছে। পিপিএম কী জিনিস, পার্টস পার মিলিয়নস। পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। পার্টস পার মিলিয়নকে আমরা শর্টে কী বলি, পিপিএম বলি, ঠিক আছে। তো দেখো এর সংখ্যা কী, দ্রবণের প্রতি 10⁶ অংশে দ্রব্যের অংশ সংখ্যাকে পিপিএম বলে। এইখানে আমি একটা রিলেশন বলবো, মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। পিপিএম সমান দ্রব্যের পরিমাণ বাই দ্রবণের মোট পরিমাণ ইন্টু 10⁶। দেখো আমরা কিন্তু একটা জায়গায় পড়েছিলাম পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট সমান দ্রব্যের পরিমাণ বাই দ্রবণের মোট পরিমাণ ইন্টু 100 পড়েছিলাম, তাই না। তাহলে এই জায়গায় যদি আমি 100 এই 10⁶কে 100 ইন্টু 10⁴ করি, তাহলে তো কোনো প্রবলেম নেই। তাহলে এই যে এই জিনিসটা আমাদের কী হয়ে গেল, পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট। তাহলে আমরা লিখতে পারি যে পিপিএম সমান একটা, দেখো ফর্মুলাও চলে এলো, পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট ইন্টু 10⁴ কত, 10⁴। তাহলে এইটা একটা রিলেশন, এটাকে মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। দেখো এইবার রয়েছে খুব ডাইলিউট দ্রবণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন পানীয় জলে অমিশ্রণ, ঠিক আছে। এবার চলে আসো আমাদের নেক্সট যেটা রয়েছে ইম্পর্ট্যান্ট। এই ইম্পর্ট্যান্টটা কিন্তু মিস করবে না, এই ইম্পর্ট্যান্টটা কিন্তু তোমাদের কোয়েশ্চেন আনসার করার সময় অনেক স্পিড দিবে। দেখো ইম্পর্ট্যান্ট যে জিনিসটা রয়েছে, যে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট এবং মোলারিটির একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা তোমরা মাথায় রাখবে। দেখো মোলারিটি সমান W ইন্টু ডি ইন্টু 10/m2। M2 না লিখে আমি তোমাদের বারবার বলেছি যে আমি এ বি দিয়ে প্রকাশ করব, তার জন্য আমি এখানে বি দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। সলিউট, ঠিক আছে, মলিকুলার ওয়েট অফ সলিউট, ঠিক আছে। তাহলে দেখো W মানে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েটকে W বলছি, ডি কাকে বলছি, দ্রবণের ঘনত্বকে ডি বলছি, যেটা কিন্তু থাকা চাই গ্রাম পার লিটার। গ্রাম পার লিটারে যদি না থাকে তাহলে কিন্তু সেটা হবে না, এককটাও এই থাকা চাই বা, ঠিক আছে। দেখো এখানে দেখো দ্রব্যের মোলার ভর M2, আমি দ্রব্যকে বারবার বলেছি যে আমি বি দিয়ে প্রকাশ করব, চ্যাপ্টার শুরুতেই বললাম। এ দিয়ে আমি সবসময় সলভেন্ট অর্থাৎ দ্রাবক, আর বি দিয়ে দ্রব্যের ভর বা দ্রব্যের ভরকে প্রকাশ করব, ঠিক আছে। তো এখানে আমি বি দিয়ে বললাম। দেখো একটা কোশ্চেন দেখো, তোমরা বুঝতে পেরে যাবে। কোশ্চেন দেখো কী রয়েছে না, 10% ওয়েট বাই ওয়েট NaOH দ্রবণের ঘনত্ব 1 গ্রাম পার লিটার। তাহলে NaOH-এর মোলারিটি কত, তাহলে মোলারিটির ফর্মুলা কি, পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট আমি ভালো করে লিখে দিচ্ছি, ইন্টু ডি ইন্টু 10 বাই মলিকুলার ওয়েট অফ সলিউট, আমি এখানে বি লিখছি, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ ওয়েট বাই ওয়েট কত বলা রয়েছে, 10। ঘনত্ব কত রয়েছে, দেখো ঘনত্ব দেখো 1 গ্রাম ইন্টু 10, মলিকুলার ওয়েট NaOH-এর মলিকুলার ওয়েট কি কত বলো, এনের হয়ে যাচ্ছে 23 আর ওয়ের হয়ে যাচ্ছে 16, হাইড্রোজেনে 1, তাহলে যোগ করে দিলে কত হয়ে যাবে 40, 23 আর 16 39, ঠিক আছে, আর একে 40, ঠিক আছে 40। তাহলে একটু কাটাকাটি করে নাও, 2 5 10 2, তাহলে 2.5 মোলারিটি হয়ে গেল, 2.5 মোলার, ঠিক আছে, 2.5 মোলার। এইবার চলে আসো মোলারিটি আর মোলালিটির সম্পর্ক। দেখো এইটাও অনেকবার কোয়েশ্চেনে আসবে, কিন্তু তোমরা দেখবে অনেকে অনেক বড় বড় মেথড করছে, কিন্তু তাদের বার করতে হয়তো 10 মিনিট লেগে যাচ্ছে, আর তুমি সেটা 1 মিনিটে করবে এইসব ফর্মুলার দ্বারা। তো এইসব ফর্মুলাগুলোকে তোমরা ভালো করে ইম্পর্ট্যান্টের জায়গায় লিখে রাখবে। মোলারিটি সমান 100 ইন্টু M ইন্টু ডি বাই 100 প্লাস M ইন্টু মলিকুলার ওয়েট অফ বি লিখে দিচ্ছি, সলিউট মানে দ্রব্যের ভর, মানে দ্রব্যের মলিকুলার ওয়েট মানে দ্রব্যের আণবিক ভর, ঠিক আছে। তাহলে দেখো এখানে ডি হচ্ছে ঘনত্ব, M2 নয় MB মানে দ্রব্যের মোলার ভর, ঠিক আছে, গ্রাম পার মোল। দেখো আবার ডাইলিউট দ্রবণের ক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখবে, M যেটা মোলারিটি হয় না, সেটা অ্যাপ্রক্সিমেটলি
মোলালিটি ইন্টু ডি করে দিলেই হয়ে যায় ডাইলিউট দ্রবণের ক্ষেত্রে, ঠিক আছে। তো তোমাদের বেশিরভাগ কোয়েশ্চেন এরকমই তোমরা পাবে, এইটাই তো এইটাই বেশিরভাগ মনে রাখবে, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে কি বলা হয়েছে কোয়েশ্চেনটাতে 0.5 মোলাল, তাহলে মোলালিটিটা আমাদের বলে দিয়েছে 0.5, ঘনত্ব আমাদের কত বলে দিয়েছে 1.02, ঠিক আছে। আর এনওএইচই রয়েছে, তাহলে এর মলিকুলার ওয়েটও আমরা পেয়ে গেলাম, মলিকুলার ওয়েট অফ সলিউট মানে বি 40। আবার আচ্ছা বলাই রয়েছিল মোলারিটি, এবার বলছে তাহলে মোলারিটি কত, মোলারিটির ফর্মুলাটা বলো তাহলে। মোলারিটি সমান 100 ইন্টু মোলালিটি ইন্টু ঘনত্ব বাই 1000 বটে, 100 নয় 1000 প্লাস মোলালিটি ইন্টু মলিকুলার ওয়েট অফ সলিউট, ঠিক আছে। এবার এইটা তোমরা আচ্ছা আমি করে দিচ্ছি কোনো ব্যাপার নেই। 1000 ইন্টু 0.5 ইন্টু 1.02 বাই 1000 প্লাস 0.5 ইন্টু 40, তাহলে একটা দশমিক দিয়ে উড়িয়ে দিলাম, একটা দশমিক এ গেল, দুটো দশমিকে এই দুটো গেল, তাহলে কত হয়ে গেল উপরটা হয়ে গেল 510 আর নিচে কত হয়ে গেল 1020, ঠিক আছে। আচ্ছা সিধা 2 দিয়ে যাচ্ছে, তাহলে 1/2 মানে 1/2 মানে কত 0.5, তাহলে 0.5 হয়ে গেল মোলারিটি, তাহলে এইটাই আমাদের অ্যান্সার এই কোয়েশ্চেনটা, ঠিক আছে। দেখো একদম ইজি, নাহলে তোমরা এই কোয়েশ্চেনটা করতে কত টাইম লাগাতে আমি জানি না, কিন্তু তো অনেকেই এই কোয়েশ্চেনটা করতে 2-3 মিনিট 4 মিনিট লাগিয়ে দেয়, কিন্তু অত টাইম আমাদের কাছে থাকবে না পরীক্ষার হলে, ঠিক আছে। তো আমাদেরকে সবসময় কনসেপ্ট ওয়াইজ সব থেকে ছোটো ফর্মুলা থেকে আমাদেরকে এগুলো করতে হবে, যাতে আমরা সহজে করতে পারি। এবার চলে আসে আমাদের নেক্সট যেটা রয়েছে, সেটা রয়েছে ভেপার প্রেসার, অর্থাৎ বাষ্পচাপ ও তার প্রভাবক কারণ। এইবার আমি একটু বক্স দিয়ে তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা আমাদের একটা বক্স, মনে করো এইটা আমাদের একটা বক্স, ঠিক আছে। এবার এই বক্সটাতে আমি কি করলাম না, এই বক্সটাতে আমি এতটা থেকে আমি জল রয়েছে, ঠিক আছে। মানে তোমরা ধরে নাও একটা তরল রয়েছে এতটা থেকে, কিন্তু সহজের জন্য তোমরা জলেও মনে করতে পারো, তরল এখন ধরে নাও। এবার এখান থেকে আমি কি বলছি না, এইবারে একটু মন দিয়ে দেখো, একটু বড়ই করে নিই। ধরে নাও এই দেখো, দেখতে পাচ্ছ এগুলো প্রেসার, মানে যে বাষ্পচাপ। আমি দেখাচ্ছি ভালো করে, একবার মন দিয়ে দেখো, ঠিক আছে। এইবার দেখো আমি তোমাদের কি বলছি, দেখো এই যে আমাদের তরলটা রয়েছে, এই যে এই তরলটা এখান থেকে এরা বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, মানে এই তরল থেকে এরা বাষ্পীভূত উপরে উঠছে, দেখতেই পাচ্ছ তো। আবার এই বাষ্পগুলোই কী করছে না, এই বাষ্পগুলো দেয়ালের গায়ে গিয়ে ধাক্কা মারছে, যেমন এই দেয়ালের গায়ে ধাক্কা মারছে, একে অপরকেও ধাক্কা মারছে, আবার দেয়ালেও গিয়ে ধাক্কা মারছে, দেখতেই পাচ্ছ। তো এইবার আমরা চলে আসি, দেখো বাষ্পচাপ কি বলা হয়েছে, যে দ্রব্যের উপর তাপমাত্রা বাড়লে তরলের কিছু কণা বাষ্পে রূপান্তরিত, দেখলাম আমরা এখনই ছবির সাহায্যে, তরলের কিছু কণা কী হয়েছে না বাষ্পে রূপান্তরিত হয়েছে, দেখতেই পাচ্ছ। সেই চাপ বাষ্প কন্টেনারের দেওয়ালে ফেলে তাকে বাষ্পচাপ বলে। এই যে চাপগুলো কন্টেনারের দেওয়ালে ফেলছে, এইটাকে আমরা কি বলছি, বাষ্পচাপ বলছি। পি দ্বারা আমরা বাষ্পচাপকে মানে আমরা একটা দেখানো হয়, পি দ্বারাই আমরা প্রেসারকে সাধারণত ডিনোট করা হয়, তার জন্য পি বলা হয়েছে এখানে, ঠিক আছে। এবার চলে আসি নেক্সট, দেখো নেক্সট এই যে এই জায়গাটা বাষ্পচাপ ও তার প্রভাবক কারণ, কি কি জিনিস বাষ্পচাপকে প্রভাবিত করে, ঠিক আছে। একটা দেখবে ভালো করে, দেখো ফ্যাক্টর, প্রভাব আর তার ব্যাখ্যা রয়েছে। প্রথম রয়েছে তাপমাত্রা কি না, তাপমাত্রা যখনই আমরা বাড়াচ্ছি তখনই আমাদের বাষ্পচাপ, দেখো তাপমাত্রা বাড়াচ্ছি এরোটা দেখো উপরের দিকে বাষ্পচাপও বাড়ছে। কেন, তাপমাত্রা বাড়লে তরলের কণার সঙ্গে বাষ্পে উত্তোলনের হার বৃদ্ধি পায়। কিন্তু আরেকটা জিনিস মনে রাখো, যখনই আমরা তাপমাত্রা বাড়াচ্ছি তখন কাইনেটিক এনার্জি বাড়ছে, কাইনেটিক এনার্জি যখন বাড়ছে তখন যে মলিকিউলগুলো তারা একে অপরের থেকে দূরে যাচ্ছে এবং তারা চাপ বেশি প্রয়োগ করছে, তার জন্য চাপ বেশি প্রয়োগের জন্য বাষ্পচাপ আমাদের বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রেসার যেটা, সেটা বাষ্পচাপ মানে ভেপার প্রেসার, ভি.পি করে দিলাম, ভেপার প্রেসার, ঠিক আছে, ভেপার প্রেসার বাড়ছে। এবার দেখো কী রয়েছে, এইবার রয়েছে তরলের প্রকৃতি মানে নেচার অফ লিকুইড। তাহলে দেখো ভিন্ন তরলের বাষ্পচাপ ভিন্ন হয়, সেটা আমরা সবাই জানি যে বাষ্পচাপ আলাদা তরলের আলাদা হবে, কারণ কম আভ্যন্তরীণ শক্তির তরলের বাষ্পচাপ বেশি হয়, এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে। আভ্যন্তরীণ শক্তি মানে তোমরা কি বলবে, ইন্টারমলিকুলার ফোর্স, IMF মানে ইন্টারমলিকুলার ফোর্স, ঠিক আছে। এটার ফুল ফর্ম কি না, ইন্টারমলিকুলার ফোর্স,
কম অভ্যন্তরীণ শক্তি, যেহেতু জলের বাষ্পচাপ কেন কম হলো, কারণ জলে হাইড্রোজেন বন্ডিং রয়েছে, তোমরা তো জানো হাইড্রোজেন বন্ডিংয়ের যে শক্তিটা সেটা সব থেকে বেশি, আর এখানে বলা হয়েছে কম অভ্যন্তরীণ শক্তির তরলে বাষ্পচাপ বেশি হয়, যেহেতু অ্যাসিটোনের অভ্যন্তরীণ শক্তিটা কম তাই তার বাষ্পচাপ বেশি। এবার চলে আসো নেক্সট, দ্রবণে দ্রবীভূত পদার্থ, প্রেজেন্স অফ সলিউট, মানে ধরে নাও অউদ্দীপক দ্রব্য, মানে যেগুলো কি না, যেগুলো আমাদের অতি সহজে, মানে যেগুলো বলতে পারো অনেকটা কঠিন টাইপের, মানে যেগুলো তরল নয় ওই ধরনের ধরে নাও, তাহলে তার বাষ্পচাপ কম হবে। তার কারণ কী দেখবে, সলিউটের কণা সলভেন্ট কণাকে সারফেস থেকে বাষ্পে উত্তরণে বাধা দেয়। আমি একটু ছবির সাহায্যে এটা বোঝাচ্ছি। ধরে নাও একটা বক্স রয়েছে, ঠিক আছে, এখানে তরল রয়েছে, অনেক তরল রয়েছে, কিন্তু তার সাথে যদি আমি যে দ্রব্যটা বলছি সেই দ্রব্যটা যদি আমাদের কঠিন হয়ে যায়, তাহলে আমাদের যে বাষ্পটা সেটাকে উড়তে দেবে না উপরে বেশি, ঠিক আছে, যেটুকু ফাঁক থাকবে সেই ফাঁকের সাহায্যে তারা উড়তে পারবে। এই যেমন ধরে নাও এখানে একটু ফাঁক রয়েছে, এখানে একটু ফাঁক রয়েছে, এখানে একটু, এইগুলো থেকে উড়তে পারবে, অর্থাৎ বাষ্পচাপটা অনেক কম হবে, ঠিক আছে। তার জন্যই যখন অউদ্দীপক দ্রব্য থাকে তখন বাষ্পচাপটা আমাদের কী হয়ে যায়, কম হয়ে যায়, ঠিক আছে, যেটা একটু আগেই বললাম। এবার দেখো দ্রবণের ঘনত্ব বা বয়েলিং পয়েন্ট, মানে ডেনসিটি আর বয়েলিং পয়েন্ট, যদি ঘনত্ব বা বয়েলিং পয়েন্ট বাড়ে তাহলে বাষ্পচাপ কমবে। তাহলে আমি যদি বলি একটা এ দ্রবণ রয়েছে, একটা বি দ্রবণ রয়েছে, এর ধরে নাও বয়েলিং পয়েন্ট রয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর বি এর রয়েছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে বাষ্পচাপ কার বেশি হবে? যেহেতু বয়েলিং পয়েন্ট বাড়লে বাষ্পচাপ কমে, তার মানে এর বাষ্পচাপটা কমে যাবে, এর বাষ্পচাপটা বেশি হবে। তাহলে যখন আমি বলবো যে এ আর বি এর মধ্যে বাষ্পচাপ কার বেশি, তখন কি হয়ে যাবে, বি এর বেশি, তার কারণ বি এর বয়েলিং পয়েন্ট, আচ্ছা বিয়ের হবে না, কারণ বিয়ের তো বয়েলিং পয়েন্টই বেশি, সরি এখানে আমার একটু বলতে ভুলে গেল, এর বেশি, কারণ যার বয়েলিং পয়েন্টটা বেশি তার বাষ্পচাপ তো কম, তাহলে সেই হিসাবে বিয়ের আমাদের বয়েলিং পয়েন্টটা তো বেশি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এর তো আমাদের 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এর বাষ্পচাপটা আমাদের বেশি হয়ে যাবে, কারণ বয়েলিং পয়েন্ট আর বাষ্পচাপ একে অপরের ব্যস্তানুপাতিকে সম্পর্কিত, ঠিক আছে, একে অপরের ব্যস্তানুপাতিকে সম্পর্কিত। দেখো কেন, ঘন বা উচ্চ বিপি অর্থাৎ বয়েলিং পয়েন্ট তরলের কণার বাষ্পে উত্তরণ কঠিন হয়, ঠিক আছে। এবার চলে এসো আমাদের নেক্সট আমাদের রাউলস ল কী বলছে সেইটা দেখো ভালো করে। দেখো বলছে দ্রবণে কোনো উদ্দীপক মানে নন ভোলাটাইল, মানে যেটা আমি বললাম যারা অতি সহজে বাষ্পে পরিণত হয় না, অনেকটা কঠিন টাইপের ধরে নিতে পারো, বা বোঝার জন্য তোমরা কঠিন ধরে নিতে পারো, মানে যেগুলো অতি সহজে বাষ্পে পরিণত হয় না, সেই রকম যদি দ্রবীভূত থাকে তাহলে সলভেন্টের বাষ্পচাপ কমে যায়। তখন রাউলস লয়ের অনুযায়ী দ্রবণের আংশিক বাষ্পচাপ মূল সলভেন্টের বাষ্পচাপ এবং সলভেন্টের মোল ভগ্নাংশের সমানুপাতিক হয়। দেখো আমি কি বলতে চাইছি, মানে কি এই রাউলস ল বলতে চাইছে সেটা আমি তোমাদের গাণিতিক দেখাচ্ছি। দেখো অর্থাৎ রাউলস ল যেটা বলছে সেটা বলছে যে দ্রবণের আংশিক বাষ্পচাপ, সলভেন্টের বাষ্পচাপ এবং সলভেন্টের মোল ভগ্নাংশের সমানুপাতিক হয়। মানে আমি সলভেন্ট কী বলেছি সবসময় এ দিয়ে প্রকাশ করব, তাহলে যে আংশিক বাষ্পচাপটা সেইটা আমাদের মোল ভগ্নাংশ, ঠিক আছে, আর সলভেন্টের এই যে সলভেন্টের চাপ বাষ্পচাপের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ পি এ সমান কায়ে ইন্টু পি নট এ মানে কি পিওর ভেপার প্রেসার, মানে যেটা সলভেন্ট এ মানে সলভেন্টের যেটা আসল বাষ্পচাপ সেইটার সাথে সমানুপাতিক, এইটা হচ্ছে আমাদের আংশিক চাপটা, বুঝতে পারছো তো, আংশিক বাষ্পচাপ যেটা রয়েছে না সেইটা মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক, আবার সলভেন্টের যে বাষ্পচাপ রয়েছে তার সঙ্গে সমানুপাতিক। আরেকবার ভালো করে এখানে লিখে দিচ্ছি, পি এ সমান মোল ভগ্নাংশ এর আর পি নট এ মানে পি এর বাষ্পচাপ, মানে সলভেন্টের বাষ্পচাপ, ঠিক আছে, এইটাই বলা হয়েছে। এ দেখো এখানে আমি তোমাদের বলেই দিচ্ছি, পি এ সমান কী হচ্ছেন দ্রবণের আংশিক বাষ্পচাপ, যেটা আমি একটু আগে বললাম, এক্স এ সমান সলভেন্টের মোল ভগ্নাংশ, আর পি নট এ সমান বিশুদ্ধ সলভেন্টের বাষ্পচাপ, যেটা আমি বলতেছিলাম পিওর মানে বিশুদ্ধ। মোট বাষ্পচাপ কী হয়ে যাবে না, যখন আমি সলিউশনে মোট বাষ্পচাপ বলবো, এখানে এটা সলভেন্টও এসে গেল আবার এটা সলিউটও এসে গেলো, তখন যেটা পি সলিউশন অর্থাৎ পি যেটা টোটালটা হয়ে যাবে, সেটা কী হয়ে যাবে না, একটা পি এর জন্য হবে আর একটা পি বি এর জন্য হবে। আমরা পি এ তো অলরেডি দেখলাম, পি বিটাও বলে দিই, পি বি সমান কী হয়ে যাবে না, মোল ভগ্নাংশ বি এর আর পি নট বি, ঠিক আছে। তাহলে এইটাকে যখন তোমরা লিখবে যে
টোটাল প্রেসারটা পি টোটাল, তখন পি এ কী লিখবে এক্স এ ইন্টু পি নট এ, আর পিবিকে কী লিখবে এক্স বি ইন্টু পি নট বি, ঠিক আছে, পি নট বি। সো দেখতেই পাচ্ছ এখানে আমরা এটা লিখলাম। এবার দেখো এইটা যদি দুটি ভলেটাইল কম্পোনেন্ট থাকে, মানে কি দুটাই যদি সহজে বাষ্পীভূত হতে পারে সেই ধরনের কম্পোনেন্ট থাকে, তখনই আমাদের পি টোটালটা এরকম হবে, ঠিক আছে। এবার চলে আসো আমি তোমাদের নেক্সট পেজে নিয়ে যাই। নেক্সট পেজে দেখো কী রয়েছে রাউলসের। আমি নেক্সট পেজে যেটা বলছি, দেখো আমার কাছে দুটো ভাগ থাকবে, আমি দুটো ভাগই দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে আমি একটা দাগ দিয়ে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে যে আমি দু সাইডে দুটো দেখাচ্ছি, ঠিক আছে। এই সাইডে আমি দেখাবো, দেখো এই সাইডে আমি দেখাবো যখন তরল দ্রবণ থাকবে, ঠিক আছে, তরল দ্রবণ। এই গ্রাফটা ভালো করে দেখবে, এই গ্রাফটা থেকে অনেক কোয়েশ্চেনও আসবে, ঠিক আছে। সো এই গ্রাফটা থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, তার জন্য গ্রাফটা একবার মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারি যাবে। সো তরল মানে কি, এও তরল আর বিও তরল। আবার এ মানে কি সলভেন্ট, বি মানে কি সলিউট, মানে সলভেন্ট মানে কি দ্রাবক, সলিউট মানে কি দ্রব্য, ঠিক আছে। তো এবার গ্রাফটা দেখো, যেহেতু একটা দ্রবণে সলিউটের পরিমাণ বেশি থাকে, তার জন্য আমি লিখছি এ ইজ মোর ভলেটাইল, মানে এ বেশি বাষ্পীভূত হতে পারবে, ঠিক আছে। এই হিসাবে আমি গ্রাফটা বানাচ্ছি। দেখো এবার দেখো গ্রাফটা ভালো করে দেখবে, গ্রাফটা আমি হোয়াইটেই বানাচ্ছি। এইদিকে একটা দিলাম, মন দিয়ে দেখো এটা, ঠিক আছে। এই সাইডে আমাদের কি হবে না, মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ, আর এই সাইডে আমাদের কি হবে না, বাষ্পচাপ। দাঁড়াও বাষ্পচাপ, ঠিক আছে, বাষ্পচাপ। তো দেখো এই সাইডে মল ভগ্নাংশ, এই সাইডে বাষ্পচাপ। এইখানে এর মল ভগ্নাংশ যদি আমি 1 ধরি, তাহলে বি এর মল ভগ্নাংশ কত হবে, 0 হবে, কারণ দুটোর যোগফল আমাদের 1 হওয়া চাই। তাহলে যদি এ 1 হয় তাহলে বি এখানে 0 হবে। আবার এইখানে দেখো, এখানে যদি এ 0 হয় তাহলে বি কত হবে, 1 হয়ে যাবে, ঠিক আছে। এইবার দেখো এইবার মন দিয়ে দেখো, ঠিক আছে। এবার একটু মন দিয়ে দেখো, আমি একে কি ধরেছি না, মোর ভলেটাইল, তাহলে এ থাকবে উপরে, এর যেটা প্রেসার থাকবে না পিনট এটা যেটা থাকবে না, সেইটা প্রেসার অফ এ, ধরে নাও প্রেসার অফ এ, এইটাই তো আমাদের প্রেসার অফ এ। এখানে আমাদের এটা যেটা থাকবে না সেটা উপরে থাকবে, কিন্তু যেটা বি আছে না সেটা নিচে থাকবে। তার কারণ কি, সে এ মোর ভলেটাইল। আমি বারবার বলছি এই গ্রাফটা একটু মনে রাখার চেষ্টা করো, এটা পি অফ বি। দেখো যখন দুটোই তরল তখন আমাদের গ্রাফটা কী বনে, দেখো এইখান থেকে আমাদের গ্রাফটা এ কি আছে, এ 1 আছে, এখানে 0, তাহলে কি হবে, নিচ দিকে নামতে থাকবে, এখানে গিয়ে টাচ হয়ে যাবে, ঠিক আছে। দেখো বি এখানে 0 আছে, এখানে গিয়ে 1 আছে, তার মানে কি এই এতটা তো উপরে উঠে যাবে, ঠিক আছে, টাচ হয়ে যাবে। আবার আমাদের যেটা টোটাল প্রেসার যেটা হবে না, সেটা এই দুটোকে অ্যাড করলে যেটা হবে সেইটা আমাদের টোটাল হবে। এই দুটোকে অ্যাড করে দাও, এইটা আমাদের টোটাল প্রেসার। তাহলে টোটাল প্রেসার সমান কী হয়ে গেল, পি এ প্লাস পিবি। আবার পি এ পিবিকে তোমরা আরও ভাঙে লিখতে পারো, পি এ সমান কী লিখবে, দাঁড়াও এইখানে লিখে দিই, পি নট এ এক্স এ, পিবিকে কী লিখবে, পি নট বি এক্স বি। দেখা যাচ্ছে তো, কালারটা একটু হালকা চেঞ্জ করে দিই, এখানে পি নটটা দেখাই যাচ্ছে না, ঠিক আছে। সো এইবার দেখা যাচ্ছে, দেখো আবার পি এটাকে তোমরা কী করে লিখবে, এই যে এই গ্রাফটা, এইটা পি এর গ্রাফ, তাহলে এইটাকে তোমরা কী লিখবে, এটা কী লিখবে, দেখো পি এ সমান কী লিখবে, পি নট এ ইন্টু এক্স এ। এই গ্রাফটা হইল পিবি সমান কি, পি নট বি ইন্টু এক্স বি। তাহলে একবার দেখে নাও, গ্রাফটাকে একবার দেখে নাও। দেখো এইটা হচ্ছে তোমাদের পুরো গ্রাফটা, এই গ্রাফটাই হচ্ছে তোমাদের পুরো গ্রাফটা। এই যে এই সাইডে এক্স অক্ষ যেটা রয়েছে সেইটা আমাদের মোল ভগ্নাংশ, যেটা ওয়াই অক্ষ রয়েছে সেখানে আমাদের বাষ্পচাপ। তাহলে এখানে এর যেটা রয়েছে সেটা 1, বি 0, আবার এখানে এর মোল ভগ্নাংশ 0, বি এর মোল ভগ্নাংশ 1। এখানে আমি একে মোর ভলেটাইল ধরেছি, তার জন্য এ উপরে রয়েছে, প্রেসার
আর বি এর প্রেশার কম রয়েছে, এখানে গ্রাফটা এই ধরনের বনলো। এইবার কিন্তু আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, একটা রয়েছে তরল তরলে বললাম, একটা আমি বলছি কঠিন তরলে। কঠিন তরলে বলছি, কঠিন তরল মানে ধরে নাও যে যেটা নন ভোলেটাইল, মানে উড়তে পারে না, যেটা বাষ্পীভূত হতে পারে না অত সহজে, কঠিন আর তরলের। তো এখানে এইটা হয়ে গেল আমাদের বি, এটা আমাদের এ, কারণ সলভেন্ট আমাদের তরল বটে, বি আমাদের সলিউট যেটা সেটা কঠিন। ঠিক আছে, তো এইবার দেখো এই গ্রাফটা কী হবে। সেম যতটা গ্রাফ ছিল অতটাই আমি আবার ড্র করে দিচ্ছি, কিন্তু এখানে একটা জিনিস হবে, এক্স এ সমান এখানে এক ছিল একই থাকবে, এক্স বি সমান এখানে জিরো ছিল জিরোই থাকবে, এক্স এ এখানে জিরো ছিল, এক্স বি এখানে এক ছিল। ঠিক আছে, আবার এবার তো বি আমাদের হতেই পারে না, এখানে বি কঠিন, তাই আমাদের বি এর কোনো এখানে বাষ্পচাপ হবেই না, আমাদের শুধুমাত্র বাষ্পচাপ হবে কার, এর। তাহলে বাষ্পচাপ শুধুমাত্র এর হবে, তাহলে এখানে এই গ্রাফটাই হবে, এইটাই টোটাল প্রেসার, এইটাই যেটা পি টোটাল সেটাই পি এর সমান সমান পি নট এ ইন্টু এক্স এ। ঠিক আছে, এখানে টোটাল প্রেসার এইটা হয়ে যাবে, কারণ যেটা আমাদের বি সেটা তো কঠিন, সেটা হতেই পারে না, তার জন্য আমাদের এই গ্রাফটা এরকম হয়। ঠিক আছে, আর এই সাইডে কি আমাদের রয়েছে বাষ্পচাপ, এই সাইডে কী রয়েছে আমাদের মোল ভগ্নাংশ। ঠিক আছে, এবার চলে আসো নেক্সট পেজে। এবার দেখো, এবার আমাদের সামনে রয়েছে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা দেখো রাউলস ল এর কোয়েশ্চেন। ঠিক আছে, বলা হয়েছে 30 ডিগ্রিতে বিশুদ্ধ দ্রাবকের এর বাষ্পচাপ 100 mm/Hg, যদি দ্রবণে এর মোল ভগ্নাংশ এক্সে সমান দেওয়া রয়েছে 0.8 হয়, তবে দ্রবণে বাষ্পচাপ কত। দেখো রাউলস ল আমাদের কী বলেছিল, রাউলস ল আমাদের বলেছিল যে যদি কোনো দ্রবণে মানে আংশিক বাষ্পচাপ, কোনো আংশিক বাষ্পচাপ তার যেটা সলভেন্ট অর্থাৎ দ্রাবকের, আমি লিখেই দিই, তার দ্রাবকের মোল ভগ্নাংশের সমানুপাতিক ও তার বাষ্পচাপের, তার বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সমানুপাতিক। ঠিক আছে, পি নটে বি লিখিয়ে গিয়েছে ভুল করে, পি নটে, তাহলে পি এ সমান এক্সে ইন্টু পি নটে। ঠিক আছে, তাহলে এটা রাউলস ল এর সূত্র, আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো রাউলস ল অনুযায়ী দেখো কী রয়েছে, দ্রবণের আংশিক বাষ্পচাপ মূল সলভেন্টের বাষ্পচাপ এবং সলভেন্টের মোল ভগ্নাংশের সমানুপাতিক, যেটা আমরা এখানে কোয়েশ্চেনটাতে ইউজ করছি। তাহলে আমাদের কি বার করতে হবে, আমাদেরকে তো পি এ বার করতে হবে। তো পি এ বার করার জন্য আমাদের কিছু করতেই হলো না, আমাদের সব দেওয়াই রয়েছে, এক্সে দেওয়া রয়েছে এখানে 0.8 আর পি নট এ দেওয়া রয়েছে 100, তাহলে বসিয়ে দাও। তাহলে 0.8 ইন্টু 100, একটা পয়েন্টে একটা কেটে দাও, তাহলে কত হয়ে গেল 80, তাহলে এই কোয়েশ্চেনটা 80 mm/Hg। ঠিক আছে, এই কোয়েশ্চেনের অ্যান্সার কী হলো 80। এবার চলে আসো, আমাদের কাছে কী রয়েছে না, টাইপস অফ সলিউশন রয়েছে। ঠিক আছে, টাইপস অফ সলিউশন কেমন রয়েছে, একটা রয়েছে দেখো দুই ভাগে ভাগ করলে, একটা রয়েছে আইডিয়াল মানে আদর্শ দ্রবণ, একটা নন আইডিয়াল মানে অনাদর্শ দ্রবণ। আবার দেখো আমরা নন আইডিয়াল যেটা রয়েছে অর্থাৎ অনাদর্শকে আমরা আরও দুই ভাগে ভাগ করছি, ধনাত্মক বিচ্যুতি অর্থাৎ পজিটিভ ডেভিয়েশন আর একটা ঋণাত্মক বিচ্যুতি অর্থাৎ নেগেটিভ ডেভিয়েশন। ঠিক আছে, দেখো এই দুটোকে মাথায় রাখবে, কারণ এর দুটো ভাগ রয়েছে। এবার আমি একটা গ্রাফের সাহায্যে তোমাদেরকে এই দুটোকে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, দেখো এবার বিষয় আদর্শ দ্রবণ আর পজিটিভ বিচ্যুতি আর নেগেটিভ বিচ্যুতি, এই দুটো মিলে আমাদের কী রয়েছে, এই দুটো মিলে আমাদের, আমি লিখে দিই একটু তাহলে বুঝতে সুবিধা হবে, এই দুটো মিলে আমাদের রয়েছে, দাঁড়াও একটু পাতলা করে নিই। ঠিক আছে, নন আইডিয়াল রয়েছে, এটা নন আইডিয়াল সলিউশন মানে অনাদর্শ দ্রবণ, এই দুটো মিলে অনাদর্শ দ্রবণ। ঠিক আছে, এই দুটো পজিটিভ আর নেগেটিভ মিলে। তো এখানে যে বিষয় তুলনা করছি এটা তোমরা খাতাতে ভালো করে রাখবে নোটস করে, কারণ এইখান থেকে কোয়েশ্চেন বহুত আসে। ঠিক আছে, দেখো কী করে হবে এটা, দেখো রাউলসের সূত্র আদর্শ দ্রবণ কি করে মান্য করে, কিন্তু অনাদর্শ দ্রবণ যেগুলো রয়েছে সেগুলো পজিটিভ আর নেগেটিভ এরা দুটোই মান্য করে না। মোট বাষ্পচাপ যেটা আমরা পি অবজার্ভ দেখা পাই সেটা ক্যালকুলেটেড পি এর সঙ্গে সমান হয়, কিন্তু এই যে নন আইডিয়াল ক্ষেত্রে পি অবজার্ভ সমান হয় না। আবার তার মধ্যে যে ভাগ রয়েছে পজিটিভ বিচ্যুতি, সেখানে পি অবজার্ভ পি ক্যালকুলেটেড থেকে বেশি হয়ে যায়, আবার নেগেটিভ যেটা রয়েছে পি অবজার্ভ কম হয়ে যায় পি ক্যালকুলেটেড থেকে। সিম্পল তোমরা বুঝতেই পারছো যে অবজার্ভটা যখন বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ পজিটিভের মধ্যে, আর অবজার্ভটা কম কখন হচ্ছে নেগেটিভের মধ্যে, যেটা ঠিক আছে। আইএমএফ সম্পর্ক আমি আগেই বললাম, আইএমএফ মানে কি ইন্টারমলিকুলার ফোর্স, মানে আন্তঃআণবিক বল, যেটা আন্তঃআণবিক বল রয়েছে এ আর বি সেটা এ বি এর সঙ্গে মোটামুটি সমান। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এ ও বি এর আন্তঃআণবিক বল এ বির থেকে বেশি, আবার
নেগেটিভের ক্ষেত্রে দেখো এ ও বিবির আন্তঃআণবিক বল এ বির থেকে কম, ঠিক আছে। আবার দেখো ডেল্টা এইচ যেটা মিক্সিং আছে সেটা আদর্শর ক্ষেত্রে 0 হয়, পজিটিভের ক্ষেত্রে গ্রেটার দেন 0 হয়, নেগেটিভের ক্ষেত্রে লেস দেন 0 হয়। আর ডেল্টা ভি মিক্সিং যেটা রয়েছে সেটা আদর্শর ক্ষেত্রে 0 হয়, পজিটিভের ক্ষেত্রে গ্রেটার দেন 0 হয়, নেগেটিভের ক্ষেত্রে কী হয় না, লেস দেন 0। আবার এইখানেই যে দুটো রয়েছে ডেল্টা এস মিক্সিং আর ডেল্টা জি মিক্সিং, এই দুটোতে আমি একটা স্টার দিয়ে দিই, ঠিক আছে। এই দুটোতে স্টার, এটা যে কোনো দ্রবণের ক্ষেত্রে সেম থাকবে, ঠিক আছে। ডেল্টা যেটা এস মিক্সিং, মিক্স করলে ডেল্টা এস সবসময় গ্রেটার দেন 0 হয়, এই দুটোকে আমি স্টার দিয়ে দিলাম। আর ডেল্টা জি মিক্সিং যেটা রয়েছে না সেটা সব সময় 0 থেকে কম হবে, সব সময় 0 থেকে কম হবে, ঠিক আছে। দেখো এই দুটো সব থেকে মানে সবগুলোতেই এক আছে, সেটা আদর্শ অনাদর্শ, ঠিক আছে। সো এই গ্রাফটা একবার তোমরা খাতাতে একবার মানে এই যেটা আমি লিখে দিয়েছি যেমনভাবে ভাগ করে লেখা হয়েছে এটা তোমরা নোট আকারে লিখে রাখবে, ঠিক আছে। এবার দেখো চলে আসো উদাহরণে চলে আসে আমরা কিছু, তারপর আমরা এর গ্রাফটাও দেখব, ঠিক আছে। উদাহরণ দেখো, উদাহরণ কি রয়েছে। আদর্শর ক্ষেত্রে ব্রোমোইথেন, ক্লোরোইথেন, বেনজিন আর টলুইন, বিউটেন আর পেন্টেন। তোমরা দেখতে পাচ্ছ নামগুলো অনেকটা একই সিমিলার টাইপের, যেমন ব্রোমোইথেন, ক্লোরোইথেন, বেনজিন, টলুইন, বিউটেন, পেন্টেন। তো আদর্শ দ্রবণ তোমরা এরকমভাবে মাথায় রাখতে পারো। আর পজিটিভ বিচ্যুতি যেগুলো রয়েছে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন CCl4 C6H6, CCl4 CH3OH, CCl4 C2H5OH, C2H5OH H2O, নেগেটিভ বিচ্যুতি HNO3H2O, অ্যাসিটোন CHCl3, CHCl3CH3COH, CHClH2O। এবার দেখো আমি এর গ্রাফগুলো ড্র করে দিই। এই গ্রাফগুলো ড্র করার পর তোমরা এটা বুঝতে পারো যখন আদর্শ দ্রবণ থাকবে। একটু আগে আমরা যে গ্রাফটা ড্র করেছিলাম সেই গ্রাফটাই হবে, কিন্তু একবার মন দিয়ে দেখে নাও। আমি আর একবার ড্র করে দেখা দিচ্ছি। আদর্শ দ্রবণেরটা আমরা অলরেডি দেখেছি। এখানে এই সাইডে মোল থাকে, যেটা আর আমি বারবার লিখছি না, XA XB, এইটা তোমরা ওইখান থেকে একবার টুকে নেবে। এই যেগুলো ছিল এখান থেকে একবার টুকে নেবে, ঠিক আছে। এই যেগুলো নিচে লিখেছিলাম আমি বাস গ্রাফের মূল অংশটা দেখিয়ে দিচ্ছি। PA PB আদর্শ দ্রবণটা আমরা অলরেডি ড্র করেছিলাম, ঠিক আছে। দাঁড়াও, এইটা হলো না, এই লাইনটা এইখানে যেত। আদর্শ দ্রবণটা আমরা অলরেডি ড্র করেছিলাম, এইটাই হচ্ছে আদর্শ দ্রবণেরটা, ঠিক আছে। কিন্তু এইখানে যেগুলো ছিল না লেখা সব লিখে নেবে, এখানে যা ছিল লেখা সব লিখে নেবে ওইখান থেকে, ঠিক আছে। আমি ড্র করলাম আদর্শ। এবার যেটা পজিটিভ বিচ্যুতি হবে সেটা দেখো এই জিনিসটাই হবে, কিন্তু কি একটা চেঞ্জ হবে সেই চেঞ্জটা দেখে নাও। তাহলে এই আমি দুটো একসাথে ড্র করছি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এইদিকে PB, এখানে দেখো। এইবার দেখো যেটা পজিটিভ হবে ভালো করে একবার দেখো। আমি কালারটা এইটা এখন এই আপাতত এইটাই ইউজ করি। দেখো এইটা আমি ডটেড লাইনের সাহায্যে দেখাচ্ছি, তার কারণ আমাদেরকে এইটা চেঞ্জ করতে হবে, কারণ পজিটিভের ক্ষেত্রে একটু চেঞ্জ হয় আর নেগেটিভের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়। দেখো কালারটা আমি এইটা নিয়ে নিই, ঠিক আছে। যখন আমাদের পজিটিভ হয় তখন এর উপরে যাবে, এটারও এর উপরে যাবে, এটারও এর উপরে যাবে, ঠিক আছে। এইটা আমাদের পজিটিভের ক্ষেত্রে। আবার নেগেটিভেরটা যেটা ছিল সেইটাও এরকমই হবে একটুকু। এইবার দেখো যেটা নেগেটিভ ছিল সেইটা আমাদের এর নিচে যাবে, যা ছিল তা দাঁড়াও, এর নিচে যাবে, এরও নিচে যাবে, এরও নিচে যাবে। তো একবার দেখে নাও। তাহলে যেটা আদর্শ সেটা আমরা অলরেডি ড্র করেছিলাম, যেটা পজিটিভ সেটা উপরে যাবে, যেটা নেগেটিভ সেটা নিচে যাবে। তাহলে এই গ্রাফটাও তোমাদের মনে থেকে গেল, ঠিক আছে। এবার আমরা আরেকটা জায়গাতে পৌঁছে গেছি। দেখো কলিগেটিভ প্রপার্টি, এইটা থেকেও কোয়েশ্চেন আসে। আর এখান থেকে চারটা যেটা কলিগেটিভ প্রপার্টি রয়েছে সেখানে ফর্মুলা বেসড কোয়েশ্চেন অনেক আসবে, ঠিক আছে। তো একবার কোয়েশ্চেনগুলো আমি প্রথমে আমাদের বুঝিয়ে দিই, তারপর কোয়েশ্চেন কেমন আসবে আমি কটা কোয়েশ্চেনও দেখিয়ে দেবো। আর তার সাথে ভ্যান্ট অফ ফ্যাক্টর যেটা মিলে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে সেটাও আমি বলবো কীভাবে হয়, ঠিক আছে। দেখো কলিগেটিভ প্রপার্টি যেটা রয়েছে সেইটা সম্বন্ধে একটু আলোচনা করে নেওয়া যাক। তাহলে যে সকল ধর্ম, ভালো করে দেখো, মন দিয়ে দেখো, যে সকল ধর্ম দ্রবণের মধ্যে দ্রবীভূত কণার সংখ্যার উপর নির্ভর করে কিন্তু কণার প্রকৃতির উপর নির্ভর করে না, তাকে কলিগেটিভ প্রপার্টি বলে। আরেকবার দেখে নাও, যে সকল ধর্ম দ্রবণের মধ্যে দ্রবীভূত কণার সংখ্যার উপর নির্ভর করে কিন্তু প্রকৃতির উপর নির্ভর করে না, তাকে আমরা কি বলি, কলিগেটিভ প্রপার্টি। অর্থাৎ কণা কত আছে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু কি কণা আছে সেটা নয়, ঠিক আছে। এবার দেখো কলিগেটিভ প্রপার্টি আমি এক করে বলছি। প্রথম যেটা কলিগেটিভ প্রপার্টি সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এটাকে আমি শর্ট ফর্মও লিখে দিই,
RLVP, RLVP মানে রিলেটিং লোয়ারিং ভেপার প্রেসার। ঠিক আছে, দেখো ভালো করে একবার মন দিয়ে দেখো, এটা আমাদের ফার্স্ট যেটা কলিগেটিভ প্রপার্টি সেটা। দ্রাবকে কোনো অউদ্দীপক দ্রব্য দ্রবীভূত করলে দ্রাবকের বাষ্পচাপ কমে যায়। বাষ্পচাপের আপেক্ষিক হ্রাসকে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বলে। এর সূত্রটা দেখো, এই সূত্র থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, P0 A মাইনাস PA, P0 A মানে কি পিওর প্রেসার, পিওর ভেপার প্রেসার অফ কার, এ মানে কি সলভেন্ট, এ মানে সলভেন্ট, মাইনাস PA মানে আংশিক বাষ্পচাপ কার সলভেন্টের, বাই P0 A ইন সমান XB মানে কি মোল ফ্র্যাকশন অফ সলিউশন, এই বি যেটা রয়েছে সেটা সলিউট মানে দ্রব্য। দেখো আমি এই সূত্রটা তোমরা খাতায় টুকে নাও। এবার এই সাইডে আমি বলছি এখানে কী কী রয়েছে। দেখো P0 সমান বিশুদ্ধ দ্রাবক এর বাষ্পচাপ, PA সমান দ্রবণের বাষ্পচাপ, আর XB যেটা রয়েছে সেটা দ্রব্যের মোল ভগ্নাংশ। ঠিক আছে, ওই জন্য আমি বললাম বিকে আমি সবসময় দ্রব্য বলবো, একে আমি দ্রবণের যেটা দ্রাবক সেটা বলবো। ঠিক আছে, দেখো এইবার চলে আসো নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। এটারও শর্ট ফর্ম রয়েছে EBP মানে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। এটা কি দেখো, দ্রাবকে বলছে না, উদ্দীপক দ্রব্য দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। স্ফুটনাঙ্ক কী হয় না, বৃদ্ধি পায়। এই বৃদ্ধিকে স্ফুটনাঙ্ক বৃদ্ধি বলে। দাঁড়াও, স্ফুটনাঙ্ক বৃদ্ধি বলে। দেখো এই ফর্মুলাটা মাথায় রাখবে। ডেল্টা টিবি সমান কি হয় না, কেবিএম। ঠিক আছে, আবার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এইখানে আমি ডেল্টা টিবিটা আমি তোমাদের বলে দিচ্ছি। ডেল্টা টিবি সমান কি হয় না, TB মাইনাস T0B। ঠিক আছে, TB মাইনাস T0B, তোমাদের এইটাও হয়তো অনেক টাইম বার করতে হতে পারে। ঠিক আছে, ডেল্টা টিবিটাও, তার জন্য বলে রাখলাম ডেল্টা টিবি সমান হয় TB মাইনাস T0B। ঠিক আছে, দেখো যেটা আমি এখানে লিখেও দিয়েছি যে ডেল্টা টিবি সমান TB মাইনাস TB0, দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। KB সমান হচ্ছে ইবলোস্কোপিক কনস্ট্যান্ট। ঠিক আছে, আর M সমান মোলালিটি। তাহলে ডেল্টা টিবি সমান KB ইন্টু M, ছোটো হাতের M মানে মোলালিটি। ঠিক আছে, এবার দেখো কী রয়েছে 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, যাকে আমরা শর্ট ফর্ম বলি DFP। দেখো দ্রাবকে উদ্দীপক দ্রব্য দ্রবীভূত করলে দ্রবণের হিমাঙ্ক হ্রাস পায়, এই হ্রাসকে হিমাঙ্ক হ্রাস বলে। অর্থাৎ ডেল্টা TF সমান কী হবে না, KF ইন্টু M মোলালিটি। যেমন আমরা ওখানে দেখলাম ডেল্টা TB সমান KB ইন্টু M, এখানে ডেল্টা TF সমান KF ইন্টু M। দেখো এখানে কিন্তু একটু আলাদা হয়, যেহেতু এখানে আমাদের ওখানে কী হয়েছিল, ওখানে বৃদ্ধি হয়েছিল, তাই ওই যেখানে কী হয়েছিল TB মাইনাস T0B, কিন্তু এখানে হ্রাস হয়েছে তাই T0Fটা আগে চলেছে। দেখো T0F মাইনাস TF, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক মাইনাস দ্রবণের হিমাঙ্ক। আবার KF সমান কী হয় না, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, M সমান মোলালিটি। ঠিক আছে, সো আমাদের এইবার দেখো আমাদের 4 নম্বরে রয়েছে অসমোটিক প্রেসার। এইটাকে আমি তোমাদের একটা বক্সের সাহায্যে দেখাচ্ছি, এই সাইডে দেখো। ঠিক আছে, দেখো মন দিয়ে দেখবে তাহলে বুঝতে পেরে যাবে। দাঁড়াও, দেখো এই সাইডে আমি শুধুমাত্র দেখাচ্ছি কিনা দ্রাবক, এইখানে দেখো শুধুমাত্র দ্রাবক রয়েছে। ঠিক আছে, এইটা শুধুমাত্র দ্রাবক, আর এই সাইডে আমি কি দেখাচ্ছি না, দেখো দ্রাবক তো রয়েছে, তার সাথে কি রয়েছে না, দেখো ভালো করে দেখো কি রয়েছে, দ্রাব্যও রয়েছে। তাহলে এইটা কি, এইটা আমাদের কি হয়ে গেল, এইটা আমাদের দ্রবণ হয়ে গেল। ঠিক আছে, এইটা দ্রাবক, এইটা আমাদের দ্রবণ। এইবার একটা জিনিস দেখো, এইটা আমাদের যেটা রয়েছে, এইটা আমাদের কি রয়েছে না, দাঁড়াবো একটা কালার চেঞ্জ করে নিয়ে দিই। এইটা আমাদের রয়েছে অর্ধভেদ্য ঝিল্লি। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, দেখো যেটাকে আমরা কি বলি অর্ধভেদ্য ঝিল্লি বা সেমি পারমিবল মেমব্রেন। ঠিক আছে, সেমি পারমিবল মেমব্রেন। তাহলে এই অর্ধভেদ্য ঝিল্লি যেটা রয়েছে, এখান থেকে আমাদের দ্রবণ, এই যে দ্রাবকটা রয়েছে সেটা এই পারে আসতে থাকে। ঠিক আছে, এই সাইডে আসতে থাকে। ঠিক আছে, তো এইটাকে আমরা কি বলি না, অসমোসিস প্রসেস, মানে দ্রাবক
দ্রাবক দ্রবণে আসতে থাকে এই অর্ধবেদ্য ঝিল্লির মধ্য দিয়ে, সেইটাকে আমরা বলি অসমোসিস প্রসেস। কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, এইখানে আমাদের একটা জিনিস থাকে, সেইটা কি না, আমাদের এইখানে একটা, এইখানে দেখে নাও, এই যে এইটার উপর যে আমরা একটা মিনিমাম প্রেসার দিই, এই প্রেসারটা দেওয়ার ফলে যদি এই প্রসেসটা বন্ধ হয়ে যায়, অসমোসিস প্রসেসটা, তখন তাকে আমরা বলি অসমোটিক প্রেসার। দেখো ওইটাই আমরা লিখেছি, তাহলে একবারে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এবার আমি পড়ে বলে দিচ্ছি। অর্ধবেদ্য ঝিল্লি বা সেমি পারমেবল মেমব্রেন, অর্ধবেদ্য ঝিল্লি বা সেমি পারমেবল, অর্ধবেদ্য ঝিল্লির বা সেমি পারমেবল মেমব্রেনের মাধ্যমে দ্রাবক স্বতঃস্ফূর্তভাবে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দ্রবণে প্রবাহিত হয়। এই প্রবাহ বন্ধ করতে যে চাপ প্রয়োগ করতে হয় তাকে অসমোটিক চাপ বলে। এখনই বললাম যে মিনিমাম চাপটা তুমি প্রয়োগ করে এই প্রসেসটাকে অফ করতে পারবে, সেইটাকে আমরা কি বলবো, অসমোটিক প্রেসার। এবার দেখো এই সূত্রটা দেখে নাও, পাই সমান, এখানে অসমোটিক প্রেসারকে আমরা পাই দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, পাই দিয়ে। পাই সমান কি হয় না, সিআরটি, সি হচ্ছে এখানে মোলারিটি, ঠিক আছে, সি আমাদের মোলারিটি। আচ্ছা দেখো এখানে রয়েছে পাই অসমোটিক প্রেসার, আচ্ছা সি লেখাই হয়নি, সি সমান মোলারিটি, আর সমান গ্যাস কনস্ট্যান্ট, আবার টি সমান টেম্পারেচার, যেটা আমরা ক্যালভিনে নিই, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যেটা হয়তো এখানে লেখা নেই, ঠিক আছে। দেখো যদি ধরে নাও দুটো দ্রবণ রয়েছে, একটার পাই ওয়ান একটার পাই টু, যদি দুটোই সমান হয়ে যায়, পাই ওয়ান সমান পাই টু, তাহলে সেইটা কি বলা হয় না, আইসোটনিক বলা হয়, আইসোটনিক, ঠিক আছে, আইসোটনিক, এটা লিখে রাখবে খাতায়, ঠিক আছে। এবার চলে আসি আমরা নেক্সট। দেখো এই যে সূত্রগুলো পেলাম, এই চারটা আমরা সূত্র পেয়েছি, চারটা আমি একবার লিখে দিচ্ছি এখানে কী কী সূত্র পেলাম। প্রথম সূত্র থেকে বলো, দাঁড়াও একটু থিকনেসটা কম করতে দাও, এই সাইডে লিখি, পি নট এ মাইনাস পি এ সমান পি নট এ সমান মোল ফ্র্যাকশন অফ সলিউট, ঠিক আছে। আরেকটা সূত্র কী পেলাম, ডেল্টা টিবি সমান কেবি ইন্টু মোলালিটি, ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু মোলালিটি। আর এখন যে সূত্রটা পেলাম সেটা পাই সমান সিআরটি, ঠিক আছে। এই চারটে সূত্র পেলাম, কিন্তু এই চারটে সূত্রই আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে যখনই আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টরটা পড়ে ফেলবো তারপরে, ঠিক আছে। তখন এই চারটে সূত্র এরকমই থাকবে, কিন্তু ভ্যান্ট অফ ফ্যাক্টর যখন আমরা আলোচনা করবো তখন এই সূত্রতে একটু চেঞ্জ হবে, ঠিক আছে। দেখো এবার চলে আসো নেক্সট, দেখো কী রয়েছে, ভ্যান্ট অফ ফ্যাক্টরই রয়েছে, ঠিক আছে। ভ্যান্ট অফ ফ্যাক্টর কী জিনিস, দ্রবণে দ্রবীভূত পদার্থের প্রকৃত কণার সংখ্যা ও তাত্ত্বিক কণার সংখ্যার অনুপাতকে ভ্যান্ট অফ ফ্যাক্টর বলা হয়, যাকে আমরা ছোটো হাতের আই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। আই সমান দেখো কী রয়েছে, দ্রবণের প্রকৃত কণার সংখ্যা বাই তাত্ত্বিক কণার সংখ্যা, অথবা আই সমান অবজার্ভড কলিগেটিভ প্রপার্টি বাই ক্যালকুলেট কলিগেটিভ প্রপার্টি, ঠিক আছে। এই দুটোর অনুপাতকে বলা হয়। এইবার দেখো আমি বলে দিচ্ছি ভ্যান্ট অফ ফ্যাক্টর আর ডিসোসিয়েশন আর অ্যাসোসিয়েশন সূত্র, ঠিক আছে। তারাও ওই, ঠিক আছে, এই তো দেখো ভ্যান্ট অফ ফ্যাক্টর, আই আর ডিসোসিয়েশন। ধরে নাও একটা অণু ভেঙে এন সংখ্যক আয়ন তৈরি করে, ঠিক আছে। যেমন NaCl কি ভেঙে N প্লাস আর Cl মাইনাস, তাহলে দুটো অণু তৈরি করে, তাহলে একটা অণু ভেঙে দুটো অণু তৈরি করে, ঠিক আছে, আয়ন তৈরি করে, তাহলে একটা অণু কী ছিল NaCl, আয়ন কী হলো Na প্লাস Cl মাইনাস, তাহলে সম্পর্কের সূত্র আই সমান কী হয় না 1 প্লাস n-1 ইন্টু আলফা। দেখো এই যে ফর্মুলাগুলো দিচ্ছি এগুলো অঙ্কতে কাজে লাগবে, দেখো অঙ্কে তোমাদের ঘুরিয়ে এই সব ফর্মুলা থেকেই আসবে কোয়েশ্চেন। কয়েকটা ফর্মুলা রয়েছে যেগুলো বাস মাথায় রাখলে তোমাদের পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো যখন ডিসোসিয়েশন কথা আসবে তখন আই সমান 1 প্লাস n-1 ইন্টু আলফা। যেমন উদাহরণ NaCl এর ক্ষেত্রে যদি আই বলা হয় তুমি আই কত বলবে, NaCl দেখলাম Na প্লাস আর Cl মাইনাস ভাঙলো, তাহলে এখানে n2। ধরে নাও আলফা 1 দেওয়া রয়েছে, তাহলে আই সমান কী হয়ে যাবে 1 প্লাস এনের জায়গায় 2 বসিয়ে দাও, দেখতে পাচ্ছ n 2 মাইনাস 1 ইন্টু 1, তাহলে কত হয়ে গেল 2 মাইনাস 1 2, তাহলে আই এর মান 2 হয়ে গেল, ঠিক আছে। এইভাবে হবে। আবার অ্যাসোসিয়েশনের সূত্র, ধরা যাক nটি অনুযুক্ত হয়ে একটি অণু তৈরি করে, এখানে nটি অনুযুক্ত হয়ে একটি অণু তৈরি করে, তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টরের কী সূত্র হয়ে যাবে, আই সমান 1 মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস 1 বাই এন। দেখো এই জিনিসটা মনে রাখো, 1 মাইনাস আলফা 1 মাইনাস 1 বাই এন। দেখো এই দুটো ফর্মুলা মনে রাখো, এই দুটো ফর্মুলা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ওই চারটা ফর্মুলা দিয়েছি, আর তার সাথে কিছু ফর্মুলা তোমাদের আরও আসছে, ঠিক আছে। ডাইমারেশনের ক্ষেত্রে ধরো n এর মান 2, তাহলে আই এর মান কী হয়ে যাবে না, আই এর মান এখানে 2 বসিয়ে দাও, 1 এর 2, তাহলে 1 মাইনাস আলফা বাই 2, ঠিক আছে।
অনেক সহজ আছে, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো কোলিগেটিভ প্রপার্টি উইথ আই, মানে আমরা যখনই আই ইন্ট্রোডিউস করলো, এবার কোলিগেটিভ প্রপার্টিগুলো আইয়ের সাহায্যে লিখো। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ঠিক আছে। দেখো আই কীভাবে অ্যাড হবে, দেখো আমাদের সূত্রটা কী ছিল একবার দেখে নাও, একবার আমি বলে দিচ্ছি। একটু আগে আমরা বললাম পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ সমানত মোল ফ্র্যাকশন অফ বি ছিল। মোল ফ্র্যাকশন অফ বিকে আমরা কীভাবে লিখব, মোল অফ বি বাই মোল অফ এ প্লাস মোল অফ বি, ঠিক আছে। আই শুধুমাত্র সেই সব জায়গাগুলোতে অ্যাড করে যেখানে সলিউট রয়েছে, মানে এখানে আই অ্যাড হবে আর এখানে আই অ্যাড হবে। নতুন ফর্মুলা তাহলে কী হয়ে গেল, পি নট এ মাইনাস পি এ বাই পি নট এ সমান আই ইন্টু এন বি, এন এ প্লাস আই ইন্টু এন বি, তাহলে এইটা হয়ে গেল এর ফর্মুলা, ঠিক আছে। এবার দেখো ইলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টের ফর্মুলাটা আমাদের কী ছিল, ডেল্টা টিবি সমান কেবি ইন্টু মোলালিটি। এখানে কী করো, শুধু আই একটা অ্যাড করে দাও, তাহলে ফর্মুলা হয়ে গেল নতুন ফর্মুলা, ঠিক আছে। আর কোয়েশ্চেন এই আই দিয়ে যে ফর্মুলাগুলো আছে এখান থেকে বেশি আসে। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তাহলে এখানেও সেম ডেল্টা টিএফ সমান কে এফ ইন্টু এম, এটা ছিল আগে, তার সঙ্গে একটা আই গুণ করে দাও, তাহলে হয়ে গেল ফর্মুলা। অসমোটিক প্রেসার আমাদের কী ছিল, পাই সমান সিআরটি, এখনই আমরা পড়লাম, তার সঙ্গে একটা আই গুণ করে দাও, তাহলে এর ফর্মুলা। তাহলে দেখছো বেশি কিছু চেঞ্জ হয়নি, শুধুমাত্র আই একটা যোগ হয়েছে, এইখানে বাস মনে রাখার একটুকু দরকার, আর কিছু নেই, ঠিক আছে। এবার চলে আসো একটা অঙ্ক করে নেওয়া যাক। অঙ্কটা দেখো, আর এই অঙ্কটা তোমরা দেখতে পাবে যে কতগুলো কনসেপ্ট এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। দেখো বলা হয়েছে 0.1 মোলাল এনএসিএলের পর্যবেক্ষিত ফ্রিজিং পয়েন্ট দেওয়া আছে এত, ঠিক আছে। তো আমি এখানেই সব লিখে দিচ্ছি। দেখো এম সমান 0.1, ঠিক আছে, 0.1 বলাই রয়েছে। আবার রয়েছে ডেল্টা টিএফ, এটা তো আমাদের অলরেডি দেওয়াই রয়েছে, আর জলের কেএফও দেওয়া রয়েছে। তাহলে এনএসিএলের ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফার মান দরকার। আগে বলো আলফা আমরা কোথা থেকে পেতে পারি, আলফা সমান আমরা কি আই থেকে পেতে পারি। আবার ডিসোসিয়েশনের কেস বলেছে আইয়ের মান কী হয় 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু আলফা, ঠিক আছে, এখানে অলরেডি বলা রয়েছে। আবার আমরা আরেকটা জিনিস ফর্মুলা দেখেছি যে ডেল্টা টিবি এখানে অ্যাপ রয়েছে ডেল্টা টিএফ, দাঁড়াও আমাকে কালারটা চেঞ্জ করতে দাও। এইখান থেকে আমরা আলফা পেয়ে যাব, কিন্তু আই দরকার আমাদের, আই পেয়ে গেলে আমাদের হয়ে গেল, ঠিক আছে। দেখো কারণ এন এর মান আমরা পেয়ে যাব, এনএসিএলে এন এর মান কত হয়, এনএসিএল এন এ প্লাস আর সিএল মাইনাস, দুটো তো ভাঙছে, তাহলে এন 2, তাহলে প্রথমে এইটাই করেন, ঠিক আছে। আইটাই দেখে নাও, আই সমান 1 প্লাস 2 মাইনাস 1 ইন্টু আলফা, ঠিক আছে, মানে আই সমান 1 প্লাস আলফা। তাহলে এবার আইয়ের জন্য আমাদেরকে ওই সূত্রে যেতে হবে, ডেল্টা টিএফ সমান আই ইন্টু কে এফ এম। তাহলে দেখো ডেল্টা টিএফের মান দেওয়া রয়েছে কত রয়েছে, দেখো 0.372, 0.372 সমান আই ইন্টু কে এফের মান কত রয়েছে 1.86, ঠিক আছে, 1.86, আর মোলালিটি কত রয়েছে 0.1, ঠিক আছে। তাহলে এবার আইকে তুমি সিম্পল নিচে আইকে তুমি করো, এই ভাগ করে দাও এই 372 বাই 1.86 ইন্টু 0.1, ঠিক আছে। সো একটা এখানে আমাদের দশমিক রয়েছে, তাহলে এই দশমিকটুকু নিচে নামিয়ে দাও, তাহলে কত হয়ে গেল, তাহলে 0.372 বাই এটা হয়ে গেল 0.186, একটা 10 এই দিকে আছে, তাহলে 0.186 এখানে যদি আচ্ছা 2 দিকে যাচ্ছে, তাহলে 2, তাহলে আয়ের মান হয়ে গেল 2। তাহলে যখন আয়ের মান 2 পেয়ে গেলাম, তাহলে আলফার মান বলে দাও, আলফার মান কত হয়ে যাবে, আইকে 2 বসিয়ে দাও, তাহলে আলফা সমান 2 মাইনাস 1 সমান 1। দেখতে পাচ্ছ কেমন কনসেপ্টওয়ালা কোয়েশ্চেন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন আসে এখান থেকে। কোয়েশ্চেন অ্যান্সারের সেশন আসতে চলেছে, আগে এটা কমপ্লিট করে নাও, ঠিক আছে। এইবার দেখো আমাদের সামনে কি রয়েছে না, হেনরি ল কী বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের তরলের দ্রাব্যতা সেই গ্যাসের আংশিক চাপের সমানুপাতিক, ঠিক আছে, দ্রাব্যতা আংশিক চাপের সমানুপাতিক। এর গাণিতিক রূপ দুটো রয়েছে, দুটোর মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয় এটা ব্যবহৃত হয়, এটাও ব্যবহৃত হয়, তো দুটোই দেখে নাও। এখানে পি সমান কেইচ ইন্টু এক্স, পি মানে কি গ্যাসের আংশিক চাপ, এক্স মানে তো তোমরা আগের থেকে দেখছো তরলে গ্যাসের মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ, আর কেইচ হচ্ছে হেনরি কনস্ট্যান্ট, ঠিক আছে, হেনরি কনস্ট্যান্ট মানে হেনরি ধ্রুবক।
আবার সি সমান কে এইচ ইন্টু পি, সি হচ্ছে দ্রাব্যতা, পি সমান চাপ, যেটা এখানে স্টেটমেন্টে বলা রয়েছে যে কোনো গ্যাসের তরলের দ্রাব্যতা এই গ্যাস আংশিক চাপের সমানুপাতিক, তার মানে যেটা দ্রাব্যতা সেটা আংশিক চাপের সমানুপাতিক। আবার এখানে সমানুপাতিকটা হাঁটানোর জন্য এটা হেনরি কনস্ট্যান্ট লাগানো হয়েছে, ঠিক আছে। দেখো এর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নাও। যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলা হয়েছে যে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে, এই জিনিসটা মনে রাখবে, যখন এই তাপমাত্রা তুমি বাড়াবে তখন এই দ্রাব্যতাটা কমে যাবে, ঠিক আছে। চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে, আবার যেটা প্রেসার অর্থাৎ চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ছে কিন্তু তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমছে। কেইচের মান তাপমাত্রা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে, এই দুটোর উপর নির্ভর করে, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট। আর এইটার আবার দুটো ভাগ রয়েছে, ঠিক আছে। আর বেশি কোয়েশ্চেন নেই, মানে আর বেশি আমাদের থিওরি নেই, পুরো চ্যাপ্টারটা এবার শেষ হতে চলে এসেছে, ঠিক আছে। দেখো এজিওট্রপিক বা এজিওট্রপিক মিশ্রণ কী জিনিস, দেখো যে তরল, একবার ভালো করে বুঝে নাও, যে তরল মিশ্রণ নির্দিষ্ট অনুপাতে ফুটলে, একটা নির্দিষ্ট অনুপাতে ফুটলে বাষ্প তরলের সংযোজন একই থাকে, তার মানে বাষ্প আর তরলের সংযোজনটা যদি একই থাকে আবার নির্দিষ্ট অনুপাতে ফুটে তবেই সেটা সংযোজনটা এক থাকবে, তাকে এজিওট্রপিক মিক্সচার বলে। ভালো করে দেখো, যে তরল, দেখো যে তরল মিশ্রণ নির্দিষ্ট অনুপাতে ফুটলে, যে তরল মিশ্রণ নির্দিষ্ট অনুপাতে ফুটলে বাষ্প ও তরলের সংযোজন কী থাকে, একই থাকে, তাকে এজিওট্রপিক মিক্সচার বলে, ঠিক আছে। একে কখনো কখনো কনস্ট্যান্ট বয়েলিং মিক্সচারও বলা হয়, ঠিক আছে। বৈশিষ্ট্য দেখো, সাধারণ পাতনে পৃথক করা যায় না, মানে সিম্পল যেটা ডিস্টিলেশন সেটাতে পৃথক একে করা যাবে না, নির্দিষ্ট তাপমাত্রায় ফোটে, বাষ্প ও তরলের গঠন একই থাকে, ঠিক আছে। এবার চলে আসো, এর দুটো প্রকারভেদ রয়েছে, প্রকারভেদগুলো একবার ভালো করে দেখে নাও, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ, ঠিক আছে। প্রকারভেদ দেখো কী রয়েছে, প্রকারভেদ রয়েছে, একটা রয়েছে নিম্ন স্ফুটনাঙ্ক এজিওট্রপিক, মানে মিনিমাম বয়েলিং পয়েন্ট এজিওট্রপিক, আর এক সাইডে রয়েছে উচ্চ স্ফুটনাঙ্ক, আচ্ছা সরি বানানটা এখানে দেখো স্ফুটনাঙ্ক হয়ে গেছে, এটা স্ফুটনাঙ্ক হবে, ঠিক আছে। তো তোমরা ওটা ঠিক করে নিও, ম্যাক্সিমাম বয়েলিং এজিওট্রপিক। দেখো বৈশিষ্ট্য দেখো, যেটা নিম্ন স্ফুটনাঙ্ক এজিওট্রপিক, মিশ্রণের স্ফুটনাঙ্ক দুইটি বিশুদ্ধ তরলের চেয়ে কম হয়, বুঝতে পারছো, মিশ্রণের স্ফুটনাঙ্ক দুইটি যেটা বিশুদ্ধ তরল নিয়েছো তার থেকে কম হবে, বাষ্পচাপ কিন্তু এখানে বেশি। আর রাউল্টের সূত্র থেকে পজিটিভ ডেভিয়েশনে দেখায়, ঠিক আছে। এরা রাউল্টের সূত্রে কী দেখায়, পজিটিভ ডেভিয়েশন দেখায়। অণুগুলির মধ্যে আকর্ষণ শক্তি তুলনামূলকভাবে কম। উদাহরণ যদি দেখো তাহলে ইথানল আর জল, ঠিক আছে, ইথানল আর জল। এবার দেখো উচ্চ স্ফুটনাঙ্ক এজিওট্রপিক বৈশিষ্ট্য কিনা, মিশ্রণের স্ফুটনাঙ্ক দুইটি তরলের চেয়ে বেশি, আবার বাষ্পচাপ কিন্তু সেখানে কম। রাউল্টের সূত্র থেকে এটা নেগেটিভ ডেভিয়েশন দেখায়। অণুগুলির মধ্যে আকর্ষণ শক্তি বেশি, উদাহরণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ওয়াটার, ঠিক আছে, HCl আর H2O। সো এখানেই আমাদের পুরো চ্যাপ্টার শেষ হলো। আবার যাওয়ার আগে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ পুরো ক্লাসটা করার জন্য, ঠিক আছে। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে। আজকে এতটাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।